আলভিটার সঙ্গে আলাপটা হয়েছিল তো ওই দিকে যাইনি তা না, ম্যারেজ অব্দি আর পৌঁছতে পারিনি। মানে এটা কি আলভিটার পরের কথা? হ্যাঁ হ্যাঁ, অনেক পরের কথা ম্যারেজ। আমাদের বাড়িতে সবার লাভ ম্যারেজ। হ্যাঁ, আমাদের বাড়ি তো একটু ফুটবল ইনক্লাইন্ড বাড়ি। আমার জ্যাঠা খেলতেন, শান্ত মিত্র, ইস্ট বেঙ্গলের প্লেয়ার ছিলেন আমার জ্যাঠা। আচ্ছা আচ্ছা। আমি একদম লিভ টুগেদারে বিশ্বাসী নই। ফ্যাক্টটাও কেউ ইগনোর করতে পারবেন না যে বিজেপি কে প্রপার ফেস লিফটটা কিন্তু দিলীপ দাই দিয়েছিলেন, কারণ নিজেকে শান্তি রাখার জন্য। হ্যাঁ, না তাও তো বেরোতেই পারবো না, মানে বেরোতে তো পারিই নি, এমনিতেও আর পারবো না। নৌটঙ্কি কা ছোকরি লোক কাহা হ্যায়। নমস্কার, নিবেদিতা অনলাইনে আপনাদের স্বাগত। আজকে আমি এসেছি রিমঝিম মিত্রর বাড়িতে। হ্যালো। ওর সঙ্গে একটু গল্প করব, অনেকদিন ধরে কথা হচ্ছে যে ওর সঙ্গে গল্প করব, তো আমি চলেই এলাম। হ্যাঁ, মানে আমাদের আলাপ বহু বছরের। হ্যাঁ, বহু বছরের আড্ডা ওরকম ভাবে তো কখনো সুযোগ মানে হয়নি। এমনি আড্ডা হয়েছে, কিন্তু ঠিক ক্যামেরার সামনে যে এইভাবে একটা সেটা কখনো হয়নি। তো আমি চলে এলাম রিমঝিমের বাড়ি। কেমন আছিস রিমঝিম? ভালো আছি। তোর তো নতুন একটা কাজ শুরু হলো। হ্যাঁ গো, একটা নতুন কাজ শুরু হয়েছে। সেটা নিয়ে একটুখানি প্রথমে বল। মানে এই যে তোর কি জানো, ভিডিও বৌমা বৌমা ভিডিও বৌমা, এটা হচ্ছে সান বাংলায় 8টার সময় হয়, দেখবে কিন্তু আমি পড়া ধরবো। আচ্ছা, পরের দিন দেখেছো ওই এপিসোড, ওই কাজটা করছি। বাট যে সিচুয়েশনে কাজটা হলো সেটা একটু আনফরচুনেট। হ্যাঁ হ্যাঁ, বাট কাজ তো কাজই, তো সেটা তো। সিচুয়েশনটা একটু বলে দিই যে যে ও যে পর্বতে আসছে আর কি, সেটাতে অলরেডি অন এয়ার হয়ে গেছে। ওটাতে কাজ করছিল, যেটাতে ওই যে পরিচালক ভিক্টো, হ্যাঁ আমি কখনো কাজ করিনি, জাস্ট মানে এটা ভিক্টো ছিল, এবং সে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যায়, এবং ওই যে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল, যার জন্য রিকে জায়গায় রিমঝিম ওইখানে কাজ করছে। তো সেইটার একটু আমি শুনবো, এখন পরিচালক কে আছে সেটা শুনবো, তারপরে আমরা অন্য গল্পে চলে যাব। ওইটাতে প্রোডিউসার হচ্ছেন সায়ন্তন বলে একজন আছেন, ভেরি নাইস পারসন। পরিচালক হচ্ছেন রূপক দা বলে একজন, রূপক দার সাথে আমি আগে অনেক কাজ করেছি, তো আমার একটা বেসিক কমফর্ট জোন খুব আছে রূপক দার সাথে। আর আর্টিস্ট যারা যারা আছেন তারা সবাই আমার খুব চেনা, এবং বেশিরভাগই রেশমিদি আছেন, রেশমি সেন, সুরজিৎ দা আছেন, সুরজিৎ ব্যানার্জি, কৌশিক, ভাইটু কৌশিক যাকে আমরা বলি, মানে চাঁদ সদাগর বলে যে ফেমাস ছিল, যে কৌশিক আছে, নতুন অনেক আছে, আরিয়ান আছে, পিকু, আরিয়ানের সঙ্গেও আমি আগে কাজ করেছি। আরিয়ানও তো সেদিন সেই ঘটনায় ওর বাড়ি থেকে বেরিয়েছিল সবাই। হ্যাঁ, ওর বাড়িতে মানে হি ওয়াজ নট ইনভলভড উইথ দিস এনিওয়ে, এই অ্যাক্সিডেন্টের সঙ্গে ইনভলভ না। আরেকটা কথা হচ্ছে যে স্যান্ডি একটা খুব তুলছে যে আমিও তো ছিলাম না অ্যাক্সিডেন্টের সময় গাড়িতে, তাহলে আমাকে বাদ দেওয়া হলো কিন্তু আরিয়ানকে কেন বাদ দেওয়া হলো না? এটা তো দেখো, এটা যারা কল নিয়েছেন তারা বেটার বলতে পারবেন। আর এটা একটা সাবজুডিস অলরেডি, তুই কি করে বলবি? হ্যাঁ, সেখানে তুমি আমি কমেন্ট কর, মানে আমরা জাস্ট ওপিনিয়ন দিতে পারি যে এই হওয়া উচিত না। এবারে পিপল হু কল দ্য শটস তারা ডিসিশন নেবেন, তারা একদম একদম। হ্যাঁ হ্যাঁ, সেই তো সিচুয়েশনটা আনফরচুনেট। এর আগে তুই কি কাজ করছিলিস এই সিরিয়াল? এর আগে আমি একটা লম্বা বিরতিতে ছিলাম, তার কারণ হচ্ছে যে আমি লাস্ট হ্যাঁ, এমনিতেও আমি যেহেতু টেলিভিশনই মেজরলি করি, তো এবার মেগা সিরিয়াল যেটাকে আমরা বলি, সিরিয়ালে কাজ করতে করতে একটা তো মনোটনি একটা এসে যায় মাঝে মাঝে, সামটাইমস ইউ নিড আ ব্রেক। আর আমার ব্রেক মানে আমি তো বেড়াতে যাই না কোথাও, মানে বেড়াতে যাওয়া, মি এন্ড মাই মাদার হ্যাভ গিভেন আপ, আমরা কোথাও বেড়াতে যাই না। কেন রে? কারণ আমার 7 জন কুকুরছানা আছে বাড়িতে। মানে খুব জোর বেড়াতে যাওয়া মানে মা হয়তো এক রাত কি ম্যাক্সিমাম 2 রাতের জন্য প্ল্যান করলেন। মার খুব একটা ভালো প্লাস পয়েন্ট হচ্ছে মার এখন নার্সারির বন্ধুদের গ্রুপটা পুরো ইন্ট্যাক্ট আছে, জানো তো, স্কুলের, মানে টাচ উড, আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। তো মাদের বন্ধুদের গ্রুপে ম্যাক্সিমাম 1-2 দিনের বাইরে মা চলে যান। মা গেলেও ওই ম্যাক্সিমাম 1-2 দিন। আর আমার তো শুটিং এর জন্য এমনি বাড়িতে থাকা হয় না, তো আমি যখন ছুটি পাই আমি মানে আমার বেড়াতে যাওয়া, আই ডোন্ট গো। তুই মানে বেড়াতে যেতে ভালোবাসিস না? ভালোবাসি না থেকেও আমি যাই না, মানে ওদেরকে কোথায় রেখে যাবো আমি, বা কার কাছে রেখে যাবো বলে অন প্রিন্সিপাল আমি বেড়াতেই যাই না কোথাও। আচ্ছা আচ্ছা। এবার শুটিং এর ক্ষেত্রে খুব প্রয়োজন হলে, এখন থ্যাঙ্কফুলি আগে যেরকম আমাদের প্রায় টেলিভিশনের জন্য আউটডোর হতো, এখন আউটডোরটা অনেক কমে গেছে, অনেক জায়গায় ভালো ভালো সেট হয়ে গেছে, সেই জন্য তাই শুটিং এর ক্ষেত্রেও অত আউটডোর যেতে হয় না আমাদের, সেই জন্য। তো যাই হোক, তো সেই জন্য আমি মাঝে মাঝে একটু
একটা সিরিয়াল শেষ হলে পরেরটা শুরু হওয়ার আগে একটু ব্রেক হলে আমার ভালোই লাগে। কি করিস বাড়িতে তখন? আমি তো ওদের সাথেই থাকি সারাদিন। আর আমি ভীষণ মানে ঘরকুনো, মানে আমি আমি এক জায়গায় বসিয়ে দিলাম, তোমায় বলছিলাম না একটু আগে, মা মাঝে মাঝে তো বলে তুমি তো মানুষ না ফার্নিচার বোঝা যায় না, এত কম নরম। যেখানে বসে আছো ওখানেই বসে আছো। আর ওরা এরকম একটা দ্বীপের মতো, আমি খাটের বসে থাকি আর 7 জন চারপাশে এরকম ঘিরে বসে থাকে। আর ওদেরকেও আমি ট্রেনিং দিয়েছি যে তোমরা সারো মেয়ে হয়েছো, চার পেয়ে হয়েছো, তো কি হয়েছে, এই মানে তোমাদের জিনগত যে নিয়ম ভোরবেলা উঠে সবাইকে, একদম না আমি 12টায় উঠলে তোমরা 12টায় ঘুম থেকে উঠবে। তো ওদের ওরকম ভাবে ট্রেনিং দেওয়া। ওরাও হ্যাঁ, আমিও সারা রাত জাগি, মানে অলমোস্ট যেরকম আমাদের প্রফেশনে আমাদের শুতে এমনিই লেট হয়, অভ্যেস হয়ে গেছে। আর এখন এখনকার জীবনযাত্রাও কিন্তু সারা রাত জাগা, হ্যাঁ, সারা হাতে সকাল স্মার্টফোন এসে গিয়ে যা দেখার, যে কোনো কিছু নিউজ বলো বা ফিকশন যা দেখার, তো রাতেই সবার ওই ঘুমোতে ঘুমোতে ভোর হয়ে যায়। তো ওরা আমার সাথে ভোরবেলাতেই ঘুমোতে যায়, তো ওদের সাথেই বেসিক্যালি আমার টাইম কেটে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো প্রথমত আমার জিরো অ্যাম্বিশন ইন লাইফ, মানে আমার আমি সেটাই মনে হয় তোকে, মানে আমার এত লোক ফুটে ওঠে ইনস্টাগ্রাম হ্যানা ত্যানা, এই রিল টিল, রিমঝিম মিত্রকে কোথাও দেখা যায় না কেন? আমি ভীষণ প্রথমত আমি খুব মানে মানুষ হিসেবে আমি খুব প্রাইভেট একজন মানুষ, মানে তোমার সাথে আমি আড্ডা মারতে খুব ভালোবাসবো। বাট ইউ রিমেম্বার আমি প্রথমে তোমাকে বলেছিলাম যে আমি খুব বোরিং ইন্টারভিউ, মানে আমি পার্সোনাল কথা বলতে একদম কমফোর্টেবল নই, সকলের সাথে তুমি বলেই আমি বলতে পারছি তাও। আর এমনি তো আমার একদম অ্যাম্বিশন নেই, মানে কালকেও কি হবে আই রিয়েলি ডোন্ট নো। মানে আমার কোনো লাইফেরও প্ল্যানিং নেই, কোনো ক্যারিয়ারেরও আমার প্ল্যানিং নেই। আমি কি করতে ভালোবাসি আর বাসি না এইটুকু আমি জানি, কিন্তু কি করব, কি করে চলবে আমার। তুই তোর একটু স্কুলিংটা বলতো তোর। আমার হচ্ছে সাউথ পয়েন্ট। সাউথ পয়েন্ট, আচ্ছা সাউথ পয়েন্ট, তারপরে গোষ্ঠী শুদ্ধ সাউথ পয়েন্ট। মা সাউথ পয়েন্ট, বাবাদের দিকে অধিকাংশ সবাই সাউথ পয়েন্ট, হ্যাঁ মোরলেস। আর পেরিফেরি হচ্ছে ঢাকুরিয়া আর গড়িয়াহাট, কারণ মাদের বাড়ি গড়িয়াহাটে ডোবর লেনে। তো আই স্পেন্ট মোস্ট অফ মাই চাইল্ডহুড, মানে আমার কাছে ছোটবেলায় আর কি ঘোরার জায়গা পৃথিবী মানে হচ্ছে ঢাকুরিয়া টু গড়িয়াহাট, গড়িয়াহাট টু ঢাকুরিয়া। সিঙ্গি পার্ক যে ওই পুজোটা হয় ডোবর লেন মিউজিক কনফারেন্স এন্ড অল দ্যাট, ওটাতে আমার বাবা মা ইনভলভ ছিলেন। তো আমার পুজো মানে আমার ঢাকুরিয়াতেও পাড়াতেও কাটে, ডোবারলেনেও কাটে। এখন সেটা অনেকটা কমে গেছে, এদিক ওদিক যেতে হয় বলে পুজো। আচ্ছা, তুই এই যে বললি এই বাড়িটাকে তোদের বাড়ি ছিল, ভেঙে ফ্ল্যাট হয়েছে এবং সব আত্মীয় স্বজনরা থাকিস, কে কে থাকিস তুই? আমরা অনেকেই থাকি এখন, তো তাও অনেকে স্ক্যাটার্ড হয়ে গেছেন, বিদেশেও অনেকে চলে গেছেন। বাবারা 16 জন ভাই বোন ছিলেন, অনেকেই ছিলেন, মানে আমার 2জন ঠাকুমা ছিলেন। ও 2জন ঠাকুমা ছিলেন? হ্যাঁ, মানে I've just seen পরে ঠাকুমাকে আমি খুব অল্প বয়সে কম সময়ের জন্যই পেয়েছি। মারা গেছে? হ্যাঁ, তারপরে আমি শুনেছি ঠাকুরদাকে তো আমার মাও দেখেননি। আচ্ছা, মানে বাবারাই যখন অনেক ছোট ছিলেন তখনই ঠাকুরদা এক্সপায়ার্ড। তো বুঝতেই পারছো প্রচুর আত্মীয় স্বজন। 16 জন, এবং 16 জনই? না 16 জন না, এখানে যে কটা ফ্ল্যাট আছে কয়েকজন আছেন, কয়েকজন এদিক ওদিক আছেন, বাট মোরালেস আত্মীয়রাই থাকেন এই বাড়িতে। হ্যাঁ, কাকা টাকাটা সব। তো আই লাইক দিস সেটআপ, মানে জয়েন্ট ফ্যামিলি ইন আ ওয়ে, আবার প্রাইভেসিটাও আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তুই আর তোর মা একটা ফ্ল্যাটে থাকিস, আর এই ফ্ল্যাটটাতে তোরা এটা বৈঠকখানা। এটাও মা বাবারই ফ্ল্যাট, বাট এটা মোরালেস আমাদের আড্ডা জোনই বলতে পারো। হ্যাঁ 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 হ্যাঁ। তো এইভাবেই জীবন কাটছে। তো আমরা উপরে ফ্ল্যাটেও গল্প করতে পারতাম, কিন্তু 7 জন এত ঘেউ ঘেউ করতো, না তাহলে আমার ক্যামেরায় উঠতো না কিচ্ছু, ক্যামেরা ধ্বংস করে দিত। ভীষণ চঞ্চল, ভীষণ। হ্যাঁ, শোন না, বলছি যে তুই বিয়ে থা করলি না কেন? একদম মানে প্ল্যান করে কিছু নেই গো। কাকিমা বৌদির মতো করে জিজ্ঞেস করছি। মানে করলি না কেন? কেন করলি না? না ওরম, প্রথমত হচ্ছে থ্যাঙ্কফুলি আমার বাড়ি থেকে ওই চাপটা কোনোদিনই আমাদের কোনো ভাই বোনদের উপরেই ছিল না, যে সার্টেন এজে তোমায় বিয়ে করতে। আমি তো একটা নেই, বাট আমি কাজিনদের কথা বলছি সবার, মানে অল ওভার। আমার ঠাকুমাও খুব প্রোগ্রেসিভ মানসিকতার ছিলেন, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট আই থিঙ্ক। তখনকার মারা যেই টাইমে ধরো বিয়ে হয়েছে বা আমরা হয়েছি, সো ইট রিয়েলি হেল্পড। তো সবাই যে যার মতো ক্যারিয়ার পার্সু করতে পেরেছে, যে যার মতো পার্সোনাল লাইফ পার্সু করতে পেরেছে। মা কি করেন? মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ, কিন্তু আমার মায়ের অনেক উইংস এন্ড ফ্যান্সিজ আছে। মাঝে মাঝে মা বললো আচ্ছা একটা বুটিক করলে কেমন হয়, বাট ওল এনিওয়ে একটা বুটিক করেছিল কয়েকদিন করে, আর মা আমার ভালো লাগছে না, হয়ে গেল। আচ্ছা পিজি দিয়ে দিলে, পেঙ্গেস রাখলে কেমন হলো, রাখো। পেঙ্গেস চলে কোথায়, ভালো লাগছে না। মায়ের চলে ডোবার লেনে একটা বাড়ি আছে। হ্যাঁ, ডোবার লেনে, যেটা তোর মাদের যে বাড়িটা। হ্যাঁ হ্যাঁ, দিদিমা। মাও কি এক মেয়ে? মা আমার 2 মামা ছিলেন, 2 মামাই মারা গেছেন। বড় মামা, ছোট মামা। খুব বয়স হবে না তো তোর মামাদের? হ্যাঁ, আমার খুব অল্প বয়সে পাস্ট। তোর বাবাও নেই না? বাবা, আমি যখন মানে আই ওয়াজ জাস্ট স্টার্টিং কলেজ তখন বাবা পাস্ট। কি করে? হার্টের প্রবলেম ছিল আমার বাবার। হার্ট অ্যাটাক? হ্যাঁ,
বাট মাই মাদার ইজ আ ভেরি ব্রেভ ওম্যান। আমার বাবা, আমি শুনেছি এটা, যে আমার বাবা জন্মেই ছিলেন মানে হার্টের একটা প্রবলেম এবং ইনহেরিটেড ছিলই, সো দেয়ার ওয়াজ নো গ্যারান্টি যে কতদিন থাকবেন কি থাকবেন না। বাট মাই মাদার ওয়েন্ট এগেইনস্ট অল অডস এন্ড আমি বিয়ে করবো। ভেরি ব্রেভ ওম্যান। মানে ম্যারেজ, লাভ ম্যারেজ? লাভ ম্যারেজ, হ্যাঁ, আমাদের বাড়িতে সবার লাভ ম্যারেজ। আচ্ছা, তাহলে তোর এটা দাঁড়াচ্ছে যে সবাই লাভ ম্যারেজ তোদের বাড়িতে, কিন্তু তুমি লাভের দিকে মোটে লাভের দিকে যাইনি তা না, ম্যারেজ অব্দি আর পৌঁছতে পারিনি। মানে ওরকম কোনো কারণ, মানে ওরকম কোনো ব্যাপার নেই যে বিয়ে করবোই বা করবোই না, বদ্ধপরিকল্প ওরকম কিছু ব্যাপার। আচ্ছা, তোমার তো জীবনে প্রেম এসেছে? কটি? সিরিয়াস প্রেম বলতে দুটো বলতে পারো, দুটো। সিরিয়াস বলতে একদম হার্ডকোর প্রেম। আলভিটোটা তো আমরা জানি, হ্যাঁ, আর একটা আমরা জানি না। আর একটা অ্যালভিটোটা জানে সবাই, বিকজ অ্যালভিটো একজন পাবলিক ফিগার এবং খুবই স্নেহ করেন কলকাতার মানুষ এবং ফুটবল প্রেমী এবং সবাই। আর অন্যজন ইজ নট আ পাবলিক ফিগার, সেই জন্য তার। তিনি কি করতেন? ওদের পারিবারিক ব্যবসা আছে। তো সে কি এখনো তোর বন্ধু আছে? না না গো, আমার সাথে এখন যোগাযোগ নেই, কারণ আমাদের খুব রিসেন্টলি ব্রেকআপ হয়েছে। আর মানে এটা কি অ্যালভিটোর পরের কথা? হ্যাঁ হ্যাঁ, অনেক পরের কথা। বাট এই প্রেমটা ধরো প্রায় 10 বছরের প্রেম আমার। এটা পরে শুনবো, আগে অ্যালভিটোরটা শুনে নি। দুটো পর্ব করতে হবে তোমার মনে হয়? দুটো, হ্যাঁ। না, আচ্ছা, প্রথমে আমি অ্যালভিটোরটা শুনবো। অ্যালভিটোর প্রেমটা ভীষণ তোদের মানে প্রচন্ড মানে ইয়েতে মানে দেখা গেছিল নিউজে। তো সেটা কি করে শুরু হয়েছিল? কোথায় গিয়ে তোদের আলাপ হয়েছিল? কেন আলাপ? মানে আমাদের বাড়ি তো একটু ফুটবল ইনক্লাইন্ড বাড়ি। আমার জ্যাঠা খেলতেন, শান্ত মিত্র, ইস্ট বেঙ্গলের প্লেয়ার ছিলেন আমার জ্যাঠা। আচ্ছা আচ্ছা। বাবা কাকারা সবাই খেলতেন। মানে বাবা যেহেতু হার্টের প্রবলেম ছিল, তো এক্সারশন করতে পারতেন না বলে প্রফেশনাল লেভেল অব্দি প্লে, বাট কালীঘাট ফালিঘাট লেভেলে ওইসব ক্লাবে বাবারা তো খেলেইছেন অনেকদিন পর্যন্ত কাকারা। তো জ্যাঠা ওয়াজ দি অনলি ওয়ান হু ওয়াজ এ ন্যাশনাল প্লেয়ার অ্যান্ড কোচ। তো জ্যাঠা যেহেতু খেলতেন, দেশের জন্য খেলেছেন, কোচিংও করেছেন, তো সেই সূত্রে ওই খেলার সঙ্গে একটা তো ছিলই কানেকশন বাড়ির। তাহলে তোর মধ্যেও একটা মানে খেলোয়াড়দের প্রতি আকর্ষণ একটা ছিল? আর আমরা ছোটবেলাও খুব মানে এখন তো আমাদের বাড়ির পেছন দিকটা অনেক বাড়ি ফাড়ি হয়ে গেছে, আগে আমাদের বড় মাঠ ছিল, আর বিকেল হলেই আমরা ফুটবল খেলতে চলে যেতাম সবাই। তুইও ফুটবল খেলতিস? হ্যাঁ, আমরা সবাই ছেলে মেয়ে নির্বিশেষে পাড়ার, মানে আমাদের পাড়ায় ক্রিকেট বা ওইসব ব্যাডমিন্টনের অত চল ছিল না। অ্যালভিটোর সঙ্গে আলাপটা হয়েছিল তো ওই ওরমই একটা জ্যাঠারি একটা কোনো ইভেন্টের থ্রু দিয়ে আমাদের আলাপ হয়েছিল। তো আমরা প্রথমে বন্ধুই ছিলাম, তারপর ওখান থেকে আস্তে আস্তে একটু প্রেম জমে গেছিল, এন্ড উই ওয়ার আ হ্যাপি কাপল। তো সেই সেটা তো একটা দুঃখ আছে নিশ্চয়ই, ভেঙে যাওয়ার তো একটা দুঃখ সবারই থাকে। হ্যাঁ নিশ্চয়ই, বাট আই রিমেম্বার দ্য গুড থিংস। আর এখনো উই আর স্টিল ফ্রেন্ডস, মানে হ্যাঁ একদম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখনো। তারপর তো হি গট ম্যারিড, একটা মিষ্টি বাচ্চাও আছে ওর। হি ইজ অলসো হ্যাপিলি সেটেলড। তো তোরা কি দুজনে মানে কেন তোদের বিচ্ছেদটা হয়েছিল? একটু কারণ না ওরম কোনো সেরকম সাংঘাতিক কোনো কারণও না। অ্যাকচুয়ালি আমি কয়েকবার গোয়াতে গিয়েও ছিলাম, মাও গিয়েছিলেন আমার সঙ্গে। এবার তখনও না উই ওয়ার টু ইয়াং টু গেট ম্যারিড ফার্স্ট অফ অল। কিন্তু তখন তারপরে অনেক মানে আমাদেরও অনেক বছরই প্রেম ছিল। তারপরে পরে 3-4 বছর পর থেকে যখন দুই বাড়ি থেকেই বলতে শুরু করলেন বড়রা যে তোমরা বিয়ের কথা কি ভাবছো বা আদৌ ভাবছো কিনা, তখন যখন আমরা একটু একটু ভাবতাম, তখন অ্যালভিটাও ডিসাইড করেনি যে ও গোয়াতে থাকবে নাকি ও কলকাতা শিফট করে যাবে। এবার আমিও ডিসাইড করিনি, তো আমি গোয়া গিয়েছিলাম। এবার গোয়াতে গিয়ে আমি দেখলাম কি আমার প্রফেশনের মানে এরকম ধরো অ্যাক্টিং বা নাচ বা কিছু ওই সেই সময় তো আরোই ছিল না, মানে ওদের ওই কালচারটাই তো নেই, একদমই নেই ওরকম। তো ওদের কোঙ্কনির নাটক ফাটক খুব ফেমাস, বাট ওখানে তো আমি ইন্টিগ্রেট করতে পারবো না, প্রফেশন আমি বানাতে পারবো না সেভাবে। তো ওখানে গিয়ে থাকতে হলে তোকে মানে আমাকে সবই ছেড়ে থাকতে হতো। আর এবার আমি যেখানেই থাকি আমি আমার মাকে ছেড়ে থাকবো না। এবার মাকেও অ্যাপ্রুভ করে নিয়ে যাওয়া, দ্যাট ওয়াজ অলসো মানে একটা কনফিউজিং স্টেটে ছিলাম। তালভিটাও তখন ডিসাইডেড ছিল না যে কলকাতায় থাকলে কি করবে। তো ওইটা নিয়ে and there were little other personal differences also, but ওরম কিছু না যে কোনো বিশাল ঝগড়াঝাটি মারামারির ব্যাপার, ওরম কিছু না। মানে মিউচুয়ালি we decided that this is not working, so let's not go ahead. এটাই। বড় বাবা মা খুব ভালো মানুষ ছিলেন। এখনো যোগাযোগ আছে বলছিস? হ্যাঁ, ওর সাথে যোগাযোগ আছে। মা নিয়ে দারুণ রান্না করতেন, সব গোয়ান ডিশ ফিশ। খুব ভালো লোক ওরা। তোরা কি লিফট মানে একসঙ্গে থাকতিস? না। আচ্ছা, আমি একদম লিভ টুগেদারে বিশ্বাসী নই। আচ্ছা, হয় প্রেম বা বিয়ে।
তো আমি তোর পরের যে প্রেমটার কথা বলছিস শেষ, কারণ আলভিডোরটা তো বোধহয় বহুদিন আগে, মানে 12-13 বছর আগের কথা আমি বললাম, কিন্তু শেষ যে প্রেমটা যেটা তুই বলবি সেটা একটু বল, মানে কি করে, মানে কেন ভাঙলো, কি হলো তোর? ভাঙলো মানে ওই মানুষটা এখনো ডিসাইডেড না। না না, কে কে ছিল একটু ডিটেলে বলে দে। আমি একটু নাম, মানে পারমিশন না নিয়ে আমি নামটা বলতে হবে না। হ্যাঁ, মানে তুমি, আমরা কেউ তোমরা কেউ চিনবে না, ওই জন্য আমি মানে কি, মানে কি পেশায় আছে, ব্যবসা, ওদের একটা পার্সোনাল ব্যবসা আছে এন্ড অল দ্যাট, বাট ওই কমন ফ্রেন্ডস এর থ্রু দিয়ে আমাদের আলাপ হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, কলকাতায় থাকে? হ্যাঁ, কলকাতায়। আচ্ছা, কলকাতার বাঙালি তো। সে এখনো, মানে ওটা একটু স্যাড আর কি, ওটা এখন আমি কি বলবো, মেন্টালি জায়গাটা থেকে আমি এখনো সত্যি কথা বেরোতেই পারি। 10 বছর ধরে রিলেশন, তো হাই টাইম না উই শুড গেট ম্যারিড এন্ড, বাট ও এখনো আনডিসাইডেড ছিল যে ও করবে না বিয়ে, আর ঠিক আছে এমনি এটাই ভালো আছে। তো এটা আমার একটু, ওই কমিটমেন্ট ফোবিয়াটাতে আমার একটু আপত্তি আছে। কিন্তু 10 বছর ইজ লং টাইম। হ্যাঁ, ভেরি লং টাইম। হ্যাঁ, তুই ওটাতেই ইয়ে করেছিলিস কনসেন্ট, এখন যার জন্য তুই একটু ইয়েও হয়ে গেছে, একটু কমেও গেছিলিস কাজ থেকে। না, নট রিয়েলি, ওটার সাথে কাজের কোনো ইন্টারফারেন্স ছিল না বা কোনো রকম বাধা ছিল না। কাজ আমি বরাবরই কমই করেছি, বরাবরই। দ্যাট হ্যাজ গট নাথিং টু ডু উইথ ওয়েদার আমি, মানে আমি প্রেম করছি কি করছি না তার সাথে কোনো সম্পর্ক। হ্যাঁ, চিরকালই কম করিস। হ্যাঁ, একটু কমই কাজ করি। আচ্ছা, তোর এই যে দ্বিতীয় যার সঙ্গে প্রেম, তো সে তো তার নাম যদি বলতে নাও পারিস, যতটুকু বলতে পারিস বল, তার প্রথম অক্ষর কি, কোথায় থাকে? আর আচ্ছা, আর দিয়ে প্রথম অক্ষর। ওদের পদবি হচ্ছে সাহা। আলাপটা হলো কি করে? আলাপ হয়েছিল সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে, প্লাস কমন ফ্রেন্ডস, মানে অনেকদিন বন্ধুত্ব ছিল, তারপরে আমরা ডিসাইড করি যে আমরা যথেষ্ট কম্প্যাটেবল এন্ড আমরা একটা সম্পর্কে যেতে পারি, এরকম। বাট মানে খুব কি বলবো, মানে খুব আমার জন্য এই ধরনের সম্পর্ক খুব ঠিকঠাক আমার মতো মানুষের জন্য, কারণ আমি না খুব কম নাক গলানো একজন মানুষ, নন ইন্টারফেয়ারিং মানুষ, এবং আমার জীবনেও কেউ থাকলে, বন্ধু বলো, ভাই বোন বলো, যেই বলো, আমার মাও সেরকমই, যার জন্য মানে আমি মায়ের সাথেও খুব গেট অ্যালং করি। একটা বয়সের পর ছেলে মেয়েদের মা বাবার সাথে অনেক সময় ডিস্টেন্স হয়ে যায় না, টাচউড আমার হয়নি, কারণ আমার মা ওরকম আমার খুব স্পেস দেন, আর মানে আর যা হয় এত বছরের একটা সম্পর্ক হলে তখন পরিবারের অনেক ইনভলভ হয়ে যায়, তো এত বছর সম্পর্ক সেটা থেকেই বেরোতে অবভিয়াসলি যে কোনো বেরোচ্ছিস কেন, মানে ওয়াই, মানে বিয়েটা হচ্ছে না, তুই মা ছাড়া থাকবে না? না না না, ওটা কোনো ইস্যু না, সব ক্লিয়ার হয়ে গেছিল। কি ক্লিয়ার হয়েছিল? ক্লিয়ার মানে আমরা ভেবেছিলাম আমরা এমনি একটা হয়তো সেটআপে থাকবো, ধরো ওদেরও জয়েন্ট ফ্যামিলি, এবার আমিও তো কেউ যেরকম দাবি করতে পারে না যে তুমি সব ছেড়ে চলে আসো, সেরকম আমার কাছে সেই দাবিটা করতে পারে না। তো আমরা এরকম মানে ভেবেছিলাম এরকম একটা সেট আপ করতে পারি, যেটা একটা কমন একটা জায়গা থাকবে, ধরো আমরা সপ্তাহে 3-4 দিন গিয়ে ওখানে থাকলাম, 2 দিন আমার বাড়িতে থাকলাম, 2 দিন ওদের বাড়িতে থাকলাম, এরকম করে করে উইল স্পেন্ড টাইম, তো এরকম আমরা করেছিলাম। বাট হি ডাজন্ট ওয়ান্ট, নো হি ওয়ান্টস দ্যাট। আমার মনে হয় বিয়েতে একটু ভীতি আছে, বিয়ে শব্দটায় ভীতি আছে, এখনো সে মানে বিয়ে করেনি। কতদিন আগে তোর, কতদিন আগে তোদের ব্রেকআপটা? দেখো এত বছরের সম্পর্ক তো, মানে ডিসিশন নিতে তুমি নিলেও টু অ্যাক্ট, মানে সেটা ইয়ে করা, এক্সিকিউট করাটা খুব মুখের কথা তো নয়, না মনের ব্যাপার, ইমোশনস ইনভলভ। তো ডিসিশন নেওয়ার চেষ্টা করেছি অনেক 2-3 বছর ধরেই, কিন্তু পারতাম না, পুরো বিচ্ছিন্ন হয়ে যেতে আবার আর কি। মানে 2-3 বছর ধরে চেষ্টা করছিস বিচ্ছিন্ন হতে? ও তার মানে তো সেটা বেশ ডিপ রুটেড, খুব ডিপ রুটেড সেটা। তো সেটা হয়নি। তো এখনো কি যোগাযোগ আছে? না, এখন একদমই যোগাযোগ আমি তো চেষ্টা করি নাই রাখার, কারণ নিজেকে শান্তি রাখার জন্য। হ্যাঁ, না তাও তো বেরোতেই পারবো না, মানে বেরোতে তো পারিনি, এমনিতেও আর পারবোই না। এই জন্যই কি তোর বিয়েটা এরকম পেছিয়ে গেল? এটা তো একটা কারণ বটেই। হ্যাঁ, এটা তো অবভিয়াসলি, মানে এটা যদি আমরা আমি তো খুব খুশি ছিলাম না এই সম্পর্কটা আদারওয়াইজ, তো এটা যদি আমরাও অত গা করিনি, কারণ যেহেতু মানে আমিও কাজের মধ্যে থাকি, ও কাজের মধ্যে থাকে, তো বিয়ের আমাদের সেরকম তাড়াও ছিল না ওইভাবে। এখন ভাবি যে হয়তো 2-3 বছর, মানে 2-3 বছর ধরে তো প্রবলেমটাই চলছে, হয়তো 4-5 বছর আগে যদি আমরা বিয়ের ডিসিশন নিয়ে নিতাম তাহলে হয়তো এই কমপ্লিকেশনটা আজকে হতো না, মেবি। মানে হয় না, একটা জিনিস না হলে তখন মনে হয় এটা হলে কি হতো, শীঘ্রম কথাতে আছে। সেটাই, দিস ইজ ভেরি আনফরচুনেট। এনিওয়ে, বেরোতে তো হবেই, আর কাজেও ফিরতে হবে, কাজ বেশি করে করতে হবে। ঠিক আছে, আমরা একটা অন্য প্রসঙ্গে যাই, তোর কাজের প্রসঙ্গে যাই, ঠিক আছে? আমাদের সিলুদা সবার আদরে রাজকুমার
চেনা নাম মিউজিক ইন্ডাস্ট্রি কলকাতাতে, তো বম্বেতে থাকে। ও একটা খুব সুন্দর গান লিখেছে, কম্পোজ করেছে, দেওয়ালেরও আছে গান, সেই গানটার নাম। সেটাতে শিলাদা খানিকটা অংশ গেয়েওছেন নিজে, প্লাস আমি আর শিলাদা ভিডিও অ্যালবামটা পার্টও করেছি, তো সেটা আচ্ছা, খুব শিগগিরই রিলিজ করবে। বাকি ইয়ে আছে, তোরা সৌমিলিকে আইডিয়া সত্যি আছে। করা উচিত, হ্যাঁ অসম্ভব হ্যাঁ, ভালো নাচিস তোরা আর দুজনে। প্লাস ওরা আমার টিউনিংও এত ভালো, হুম, ইয়েতেও ওয়েভলেংথটাও তো একটু মিলতে হবে না একসাথে নিশ্চয়ই ক্রিটিক্যাল নিশ্চয়ই বা কিছু নিশ্চয়ই। করতে গেলে। ওকে, এখন তুই যে কাজটা করছিস সেটা কিরকম টাইমিং তোর হচ্ছে? এইটা টাইমিং তো দেখো, এখন তো আমাদের টাইমিং বাঁধা হয়ে গেছে, 14 হুম ঘন্টা হয়ে গেছে। তাই শুটিং এর আগে যেরকম অনন্তকাল ধরে উইদাউট নোটিস শুটিং করতে হতো, সেটা থ্যাঙ্কফুলি নেই এখন। নাইট হলেও সেটাও একটা লিমিটেড নাম্বার অফ নাইটস তুমি করতে পারো, বা এক্সটেনশন হলেও সেটা আগে থেকে জানাতে হয়, সেই জন্য। কিন্তু আমার যেখানে শুটিং হয় জায়গাটা একটু দূরে, চিত্রায়ন স্টুডিওস, ওই তোমার হাঁসপুকুরের ওই দিকে। হুম হুম তো আমার বাড়ি থেকে একটু টাইম লাগে যেতে। তো শুটিং যদি সারাদিন যদি আমার সিন থাকে, তাহলে তো সারাদিন ধরো 8টা সাড়ে 8টায় বেরোলাম, হুম। এবার বাড়ি আস্তে আস্তে তো 10টা সাড়ে 10টা আমার বেজে এটা তো যায়। একদিক দিয়ে তোর মনটাকে রাখার জন্য কিন্তু ভালো। আর তোর নাচটার কি খবর? তুই তো মমতা শঙ্করের গ্রুপে একটা ভালো ডান্সার, তারপর তুই ওই টেলিভিশনে কোন শোটাতে একটা পুরস্কার আমি পেয়েছিস। কোনো টেলিভিশনে রিয়ালিটি নাচের শো নেই যেটা আমি পার্টিসিপেট করিনি, হ্যাঁ, সব সব চ্যানেলে কটাতে করেছে। সব করে করেছি। হ্যাঁ। হ্যাঁ, জিতেও ছিলাম অনেকগুলো। ঝালাক একবার হয়েছিল, একবারই হয়েছিল, সেটাতেও I won। হুম, তো বাট নাচটা নাচ নিয়ে পার্সু অ্যাক্টিভলি করছিস না? ওরকম ভাবে হয় না গো। পার্সু করছি না মানে, মানে প্র্যাকটিস করিস বাড়িতে? না শো এলে তখন হয়। এটা কোনো মানে হয়? সময় কোথায় তুমি বলো, না মানে তাছাড়া আর কি, শুটিং এই তো অর্ধেক সময় চলে যায়। আর বাড়িতে থাকলে মানে আমি এতই কম নড়ি, এই হাত পা ছুড়লে আমার কুকুররা ভাববে যে পাগল হয়ে গেছে, হাউ হাউ করে আমার চেটে শান্ত তো এই করতে আসে। এখানে এসে এই এখানে এসে ব্যাপার। করতে পারিস প্র্যাকটিস প্র্যাকটিস। আর কি করবো, ওইভাবে প্র্যাকটিস তুই খুব মনের মানুষ, মানে তোর একদমই। আসলে ওই ইমোশনটা কাজ করে বলে তুই হ্যাঁ, ওইগুলোতে তুই ইনভলভড হয়ে যাস আর কাজটা ডিলেড হয়ে যায়। তো ওইটা ভীষণ ডমিনেট করে আমার মনের কি সিচুয়েশন, সেটা পুরো আমার সেই কাজের ওপর সে করে, ওটা পুরো কিন্তু আমার দিন বেরোতে হবে ডমিনেট এবারে। করে। এবার ওটা থেকে বেরো, অনেক, ইট ইজ হাই টাইম। ভালো কারোর সঙ্গে আলাপ করিয়ে দাও, পোটেনশিয়াল। তুই কি এখন সত্যি বিয়ে করতে চাস? আমি আমার বললাম না, আমার কোনো লাইফের প্ল্যানিং নেই। ইফ আই মিট, না না না, ইফ ইউ ওয়ান্ট টু মানে ম্যারি সামবডি, মানে ধর অনেক সময় হয় না যে না এনাফ, দিলীপ ঘোষ বিয়ে করলেন আর কি, করছেন কি দিলীপ ঘোষ বিয়ে করলেন। কংগ্রাচুলেশনস রিতা। হ্যাঁ, তো যদি সেটা হতে পারে তো হ্যাঁ, কিছুই মানে না। তো তুই কি এখন মানে ওই আমি ওই তো বললাম তো, আমার ধরো কারোর সঙ্গে মিট করলে আমার যদি সেরম ভালো লাগে, আমি কালকেই বিয়ে করে নিতে পারি। বা যদি এরমও হতে পারে আমি আজীবন বিয়ে করলামই না, তো আমার মানে ওরকম কোনো কোনোটা ব্যাপার নেই। কোনো চাপ না, নেই? কোনো ওরকম আমার কোনো বাধ্যবাধকতা ওরকম কিছু, আমার কোনো ফিক্স ওরকম বাইনারি নেই যেটা হতেই আচ্ছা, হবে। এখন অনেক রকম জিনিস হয়, সিচুয়েশনশিপ, ব্রেড ক্রাম্বিং, তারপরে কি 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 বললে এটা? ব্রেড ক্রাম্বিং মানে একটু ওটা দানা মানে কি? ছড়ানি, ও আচ্ছা, দানা ছড়িয়ে রেখে দেয়। সিচুয়েশনশিপটা শুনেছি, পরের ব্রেড শব্দটা আমি ক্রাম্বিং, তারপর শুনিনি। বেঞ্চিং, শুনছি হোয়াট আমি ইজ নতুন। বেঞ্চিং? বেঞ্চিং মানে সে রয়েছে আর কি, মানে আমি একজনের সঙ্গে রয়েছি, তিন চারজন বেঞ্চে বসে আছে, মানে মানে রিজার্ভে আছে? রিজার্ভে আছে। আচ্ছা, হ্যাঁ, এইসব আছে, আমি শুনে আমি আমি তো দাম করে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, কারণ আমরা যে যুগের লোক সে যুগে তো হিলেরিয়াস ম্যান। হ্যাঁ। আমিও শুনিনি, আমি অবশ্য অতটা সোশ্যাল মিডিয়াতে আমি অতটা আমি অ্যাক্টিভও শুনেছি নই। নতুন ইন্টারভিউ, অল্প বয়সী মেয়ে ইন্টারভিউ করতে গিয়ে সে আমায় শিখিয়েছে। শিখিয়ে দিয়েছে তো। বুঝিয়েছে ব্যাপারটা। আমি ব্রেড ক্রাম্বিং করছি, কি ব্রেড ক্রাম মানে দানা ছড়াচ্ছি ও বলছো? আচ্ছা, হ্যাঁ, তো না না, এনিওয়ে। আমি কোনো ক্রাম্বিং ফ্রাম্বিং ওইসবে কিছু হ্যাঁ, নেই। তো তুই কি এরকম আগেকার দিনের মতো, যেমন ধর কেউ যদি বলে যে এরকম মানে কোনো একটা ইয়ে থেকে ম্যারেজ বিউরো বা কিছু হয়, তুই করবি? মানে মানে মা যদি দেখে শুনে বিয়ে দেয় এটা? সম্বন্ধ করে ওরকম হুম ভাবে, হুম। হ্যাঁ করতেই পারি, যদি পছন্দ হয় কেন করবো না। ওরকম তো বলছি, আমার ওরকম কোনো নিয়ম নেই মাথায় যে আমি শতাব্দী রায় দেখে কিন্তু বিয়ে সম্বন্ধ করবো। করে বিয়ে করেছিল। হ্যাঁ, and touch wood, she's so happy and হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমার আমার ওরকম কোনো ব্যাপার তাহলে নেই। আমার তোকেই দায়িত্ব মানুষটাকে, নিতে হবে, মা তো আর দায়িত্ব নিয়ে করবে না, তোমাকেই ওইটা করতে হবে। আমার মা আমার থেকেও ল্যাদ। তাই তো ভালো হয়েছে দুজন না? বিয়ে করবে? করবে না, করো না। হ্যাঁ, মানে কুল আর কি, হ্যাঁ, তাই তো? কুল কুল। আচ্ছা, এবার আমি কয়েকটা জিনিস জিজ্ঞেস করি, তো যেহেতু কাজটা এখন বেশ মধ্যে তুই ঢুকছিস, তোর একটু ফেভারিট কাজ, তোর নিজের মনের মতো কাজ নিজে করেছিস, তুই তো বেসিক্যালি টেলিভিশনই করেছিস, ছবি খুব কম। খুব হ্যাঁ, কম। কেন ছবি এত কম? দেখো, আমি নিজে থেকে খুব একটা কাউকে বলতে চাইনি, তো আমি যেগুলো অফার পেয়েছি আমি সেগুলোই করেছি, আর বাকি আমাকে কেউ তিনের ডাকেননি কথা, অন্য কোনো সুদেশ নাদির ছবিতে। ছবি কিছু করেছিস? হ্যাঁ, আমার প্রথম কাজ হচ্ছে এক আকাশের নিচে, সেটাও হয়েছিল
রবি ওঝা, রবি সারা চুরিয়ে, এবং ওনাকে আমি চিনি কমলিকা বলে যে অ্যাক্ট্রেস আছেন, কমলিকা ব্যানার্জি। কমলিকা আমার স্কুলের বান্ধবী, তো কমলিকার জামাইবাবু ছিলেন রবি স্যার। আচ্ছা আচ্ছা। তো সেই সূত্রে রবি স্যার আমার ছোট থেকে চিনতেন। তো আমি এক আকাশের নিচেতে কে যে অভিনয় করেনি এটা খুঁজে পাচ্ছি না আগেকার। হ্যাঁ, বাট ইটস সাচ আ হ্যাপি মেমোরি, এন্ড আমি খুব ফরচুনেট যে ওটা প্রথম প্ল্যাটফর্ম হিসেবে আমি ওরকম একটা ইউনিট পেয়েছি। যদিও রবি স্যারের সাথে আমি প্রথম দিন শুট করিনি, অনিন্দ দাস আমার শর্ট নিয়েছেন, অনিন্দ ব্যানার্জি। তো ওটা আমার প্রথম কাজ ছিল, এবং অনিন্দদা এত একটা কমফর্ট জোন দিয়েছিলেন, আমি খুব মজা করে শর্ট দিয়েছিলাম। পরের দিন রবি স্যার এসেছিলেন শর্ট নিতে, আর ওনাকে দেখে আমি এত নার্ভাস হয়ে গেছি, এত নার্ভাস হয়ে গেছি। পার্সোনালি চিনলে তখন আরো ভয় লাগে আমার যে আমি আরো ডাবল বকা খাবো, এমনি লোক যা খায়। অবধারিত 20 থেকে 25টা এনজি, মানে আমি পারলামই না শর্ট দিতে সেদিনকে। তো সেটা দেখো, ওটা আমার প্রথম কাজ ছিল, এবং তারপর থেকে আস্তে আস্তে ওখান থেকে অনেক অনেক টুকটাক হয়েছে। বন্যি শিখা ওয়াজ আ মাইলস্টোন ওয়ার্ক, যেটা ওটা আমার বলতে গেলে একদম মানে খুব মনের কাছাকাছি যদি কোনো কাজ হয়। এবং দেবাংশুদা ছিলেন, তো দেবাংশুদাও আমার খুব একজন ভালোবাসার মানুষ। আমার মানে আমি প্রচন্ড ইনফ্যাচুয়েটেড ছিলাম দেবাংশুদাকে নিয়ে, কিন্তু দেবাংশুদা তো আমার থেকে বয়সে অনেক বড় ছিলেন। এবার আমি তো তখন ছোট, অনেক অত তো বুঝি না সব কমপ্লিকেশন। দেবাংশুদা খুব মানে খুব ইন্টেলিজেন্টলি হ্যান্ডেল করতেন ব্যাপারটাকে আর কি, তো ওটা আমার খুব ফেভারিট একটা কাজ। আর অবভিয়াসলি ওটাই আমাকে লোকের কাছে চিনিয়েছে। হ্যাঁ, রূপকথা বলে একটা মাইথোলজি আমি প্রচুর করেছি। হ্যাঁ, মাইথোলজি অনেক কিছু করেছিস না টেলিভিশন, এই তো জীবন, আরো অনেক করেছি তখন, মানে হিট হিট যত সব তখন টেলিভিশনে। তো এখন যে পরিচালকরা আছেন, মানে যারা ভালো নামী পরিচালক, তাদের সঙ্গে যোগাযোগ করা, তাদেরকে বলা যে আমি কাজ চাই, এগুলো কিছু করিস? দেখো, কাজ চাইতে আমার কোনো লজ্জা নেই। মানে অনেকে বলে না আমি কাউকে অ্যাপ্রোচ করি না, ওটা আমার মনে হয় কাজ চাওয়াতে কোনো লজ্জার ব্যাপার। একদমই তাই। কিন্তু আমার সেরকম সিচুয়েশন টাচউড এখনো হয়নি যেখানে মানে আমি ধরো 2-3 মাসের গ্যাপে আরেকটা কাজ আমার কাছে চলে এসেছে, তাই আমার কাজটা চাইতে হয়নি। কিন্তু এরকম সিচুয়েশন হলে আমি নিশ্চয়ই বলবো, ঠিক আছে, নতুন হোক পুরনো। আর তোর এমনি নায়িকারা যারা ধর সফল নায়িকাদের কথাও ধরতে পারিস বা এমনিও ধরতে পারিস, যারা ধর ভালো নাচতে পারে, তারা নাচের ট্রুপ করে, নাচের ট্রুপ নিয়ে তারা ডান্স প্রোগ্রাম করে। তোর কোনো নাচের ট্রুপ আছে? আমি খুব লেজি। একবার অনেকেই আমার বলেন এটা নাচের গ্রুপ করার কথা, এ করার কথা। প্রথমত আমার বাড়িতে অনেকটা সময় দিতে হয় আমার ছানাগুলোর জন্য, এটা আমার দিতেই হয়, কারণ শুটিং এ আমার এত সময় চলে যায়, বাকি সময়টা আমি আর চাই না অন্য কোথাও ইনভেস্ট করতে, সত্যি কথা বলতে। তো ওদের কাছে চলে যায়, প্লাস ওরকম আলাদা করে আমি নাচের গ্রুপ করবো, এবং আমি টিচার হিসেবেও খুব খারাপ, আমি একদম ছোটদের মানে বকতেই পারি না, আমার এই ধৈর্যই নেই যে রাতে ধরে ধরে শেখাবো। মানে টিচার হওয়ার জন্য একটা আলাদা ধৈর্য থাকে, ওইটা আমার একদম নেই। তো আমি নাচতে খুব এনজয় করি, বাট ওই তুই নাচের রিল করিস, বানাস? টুকটাক বানাই মাঝে মাঝে, মানে খুব কম। কেউ একটা খুব বললো চল রিল বানাবি, হ্যাঁ চল তাহলে বানাই, সেরকম। হ্যাঁ, মানে নিজে বাড়িতে বানাবো, নিজে বাড়িতে রিং লাইট রেখে নিজে রিল বানিয়ে ছাড়া ওসব কিচ্ছু হয় না। একবার একটা বন্ধু খুব চাপ দিয়ে কিনেছিল, দেখো না ফ্রিজের মাথায় রয়েছে, বাবা ওখানেই রয়েছে। মানে তুই আসলে হ্যাপি গো লাকি, মানে একদম, তাই তো। হ্যাঁ, চাপ নেই জীবনে। তুই কি চাস এখন ক্যারিয়ারটাতে মন দিতে, নাকি বিয়ের জন্য? এবার তোর এখন মানে প্ল্যাটারে কি, মানে এখন তুই সিরিয়াল কোনো প্রায়োরিটি সেই অর্থে কিচ্ছু নেই। আমার মাকে, আমার ছানাদের আমি ভালো রাখতে চাই, মোটামুটি একটা রোজগার করতে চাই যেখানে তাদের আমি ভালো রাখতে পারবো, নিজের একটা রোজগারে মেটাতে পারবো, এটা আমার। তাছাড়া আমার, আমি তো বললাম না, আমি এম নট আ ভেরি কি বলবো ক্যারিয়ারিস্টিক পার্সন, বা আমাকে ওই পিনেকেলে পৌঁছতে হবে, আমি ওর মানসিকতার একেবারেই। কিন্তু রোজগারটা তো জীবনে করতে হবে, না করলে তো তোর এখন যা বয়স, মানে সেটা তো ওইটাই তো আমি বললাম, এটাই আমার বেসিক নিড, মানে আমাকে ওইটা মাথায় রেখে আমি চলি যে আমাকে এইভাবে এই কাজ সব মা, মানে মা সেসব গুলো দেখে, লুক আফটার করছে, তো সব মা। ভালোই আছো মায়ের হোটেলে, সত্যি পুরো মায়ের হোটেলে। তো তোর জীবনে কি চাই তোর এখন মনে হয় বলতো? এইটা তো বুঝলাম, মাকে ভালো রাখা, ছানাদের ভালো রাখা, মাকে লুক আফটার করা, সেটা আমাদের সবার, মানে আমরাও তো ধরো, আমিও মানে কি চাই বলে ধরো তুমি যদি মানে হঠাৎ জিজ্ঞেস করো, আমি হয়তো বলতে পারতাম আমি চাই একটা ভালো একটা কম্পেনিয়ন জীবনে থাকলে আমার খুব ভালো হতো। কিন্তু এই মুহূর্তে আমি যেরকম ইমোশনাল টার্মোইলে, মানে মানসিক ভাবে যেভাবে আমি এখনো একটা সম্পর্ক থেকে বেরোইনি আমি, সেখানে আমি তোমায় বলতেই পারবো না এই মুহূর্তে। পার্সোনাল লাইফ অন্তত আমি কি চাই এটা আমি তোমার বলার জায়গাতেই নেই এখন। তোর ইন্ডাস্ট্রিতে কারা কারা বন্ধু? ইন্ডাস্ট্রিতে অ্যাকোয়েন্টেন্স তো প্রচুর আছে, বাট ক্লোজ বন্ধু বলতে গেলে
আছে, অনেকেই আছে। এবার এক একটা ইউনিটে মানে এক একটা সিরিয়ালের সময় এক একটা ইউনিট তৈরি হয়ে যায় না, খুব টাইট। তো আবার সিরিয়াল শেষ হয়ে গেলে একটু যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যায়। বাট সেটা সত্ত্বেও এখনো মানে কন্টিনিউয়াস অনেক বছর ধরে যারা বন্ধু আছে, সুশান্তর কথা যেটা বললাম, সুশান্ত ওদের ইউনিটে সংযুক্তা বলে একজন আছে। তারপরে ধরো অভিনেতা অভিনেত্রীদের মধ্যে জ্যাক মৌসুমী আমার খুব বন্ধু। আরো আছে এরকম অনেকে, তথাগত দেবলীনা, যখন ওরা একসাথে ছিল। এখনো তথাগতের সাথে খুব কম দেখা হয় এখন, দেবলীনার সাথেও কম দেখা হয়, বিজি হয়ে গেছে। বাট ওরা বন্ধু। হ্যাঁ হ্যাঁ। আর তোর নিজের বন্ধু কি সব স্কুলের বন্ধু? স্কুলে, হ্যাঁ স্কুলের বন্ধু। যত। তাহলে একটা ছোট র্যাপিড ফায়ারের মতো করি, ঠিক আছে। তোর কাকে পছন্দ না পছন্দ। আচ্ছা। তাহলে পরে তুই যেহেতু ফুটবলে তোর একটা ইন্টারেস্ট আছে বললি, এখনো তো নেই। এখনো তো নেই, আচ্ছা। তবু ধর মেসি না রোনাল্ডো? রোনাল্ডো। আচ্ছা। আর ক্রিকেটে যদি আমি বলি এখানকার মধ্যে ধর সচিন না সৌরভ? রোহিত শর্মা। দাদা তো সবসময় আছে। তুই দাদাগিরিতে অনেকবার গেছিস না? হ্যাঁ হ্যাঁ, কয়েকবার গেছিস। আচ্ছা, তোর খাওয়া দাওয়ার মধ্যে কোনটা ভাল লাগে, কন্টিনেন্টাল না চাইনিজ? কন্টিনেন্টাল চাইনিজের মধ্যে চাইনিজ, বাট আদারওয়াইজ বাড়ির খাবার, ভাত মাছ খুব ভালো। চিংড়ি মাছের ভাত দিয়ে দিলে আমি খুশি, যা চাইবে বদলে সব পেয়ে যাবে আমার থেকে। তুই তো বাইরে বেড়াতে যেতে পছন্দ করিস না? পছন্দ করে যাইও না। ঘরের মধ্যে কোন কোণাটা তোর সবচেয়ে ভালো লাগে? একদম উপরের ফ্ল্যাটে আমি যে ঘরে থাকি সেই কোণাটা, যে কোণাটা সব থেকে অগোছালো, মানে ব্যাগ বালিশ সরিয়ে দেখতে পাবে যে আমি আছি ওখানে, খাটের মধ্যে। সেই কোণাটা সবচেয়ে প্রিয়। বলছি, তুই তো একবার বিজেপিতে জয়েন করেছিলিস, তারপরে আবার ছেড়ে দিয়ে তৃণমূলে জয়েন করলি। ছেড়ে দিয়ে ঠিক না, দেখো বিজেপিতে আমি যখন জয়েন করেছিলাম। কেনই বা বিজেপিতে জয়েন করলি, কেনই বা ছেড়ে দিলি? আর কেনই বা তৃণমূলে এলি, তারপরে বা কি করলি, কিছুই তো বুঝলাম না, একটু বুঝিয়ে বল। আমি নিজেও এখনো বোঝার এতেই আছি, এখনো সর্ট আউট করছি না। পলিটিক্যাল দিকটা একটু একটু ব্যাকসিটে আছে এই মুহূর্তে, কারণ কাজটাও আবার পুরো দমে শুরু হয়ে গেছে বলে। কিন্তু বিজেপিতে যখন আমি জয়েন করেছিলাম, তো আমি এমনি বরাবরই খুব পলিটিক্স আমার খুব ইন্টারেস্টিং লাগে সাবজেক্ট। এবং আমার মনে হয় প্রচুর ইয়াং শিক্ষিত ছেলে মেয়েদের পলিটিক্সে আসা উচিত। একদম আসা উচিত। তো তোকে কে জয়েন করিয়েছিল? আমি তো দিলীপ দাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে জয়েন করেছিলাম বিজেপি, কারণ মানে you love him or hate him, you cannot ignore দিলীপ দা, রাইট? আর এটাও কেউ এই ফ্যাক্টটাও কেউ ইগনোর করতে পারবেন না যে বিজেপিকে প্রপার ফেস লিফটটা কিন্তু দিলীপ দাই দিয়েছিলেন। ফেস লিফট একদম, হ্যাঁ একদম গ্রামে প্রত্যন্তে। কারণ এই যে আমরা ভাবি যে বাংলা মানে শুধু কলকাতা, না তো, সেটা তো নয়। এবার সেটা দিলীপ দাই কিন্তু আমাদের কলকাতার সোকল এলিটদের মাথায় ঢুকিয়েছিলেন প্রথমে, যে ভোট ব্যাংক ম্যাটার করে কোথায় কোথায়, সেখানে তোমায় মানুষকে রিচ করতে হবে। তো সেইটা আমায় খুব ইন্সপায়ার করেছিল। তো আমি দিলীপ দাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে জয়েন করেছিলাম, এবং সব থেকে মনে দুঃখও পেয়েছিলাম দিলীপ দার জন্যই। আচ্ছা, তুই যে জয়েন করে কি দিলীপ দাকে গিয়ে বললি যে আমি জয়েন করতে চাই? আচ্ছা, আমি দিলীপ দার থ্রু দিয়ে জয়েন করেছিলাম। তারপর দুঃখ পেলি কেন? দুঃখ পেলাম কারণ হঠাৎ করে একদিন, আমি ছাড়িনি বিজেপি, কিছু করিনি, পোস্ট ইলেকশনস ওরা ধরেই নিলেন যে আমাকে টিকিট দেওয়া হয়নি বলে আমি খুব দুঃখী। এদিকে আমি কিন্তু ইলেকটোরাল পলিটিক্সে আদৌ সেভাবে ইন্টারেস্টেডই ছিলাম না। আমি সবসময় বলতাম আমাকে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ দিন, আমি যেখানে বলতাম, আমি কোথায় কোথায় না গেছি। তখন আমি 6 মাস শুটিং অফ নিয়ে নিয়েছিলাম পুরো, কতটা লসও ভাবো, আমরা তো দিন আনি দিন খাই আমাদের জব। তাও আমি নিজের গাড়ির তেল পুড়িয়ে যেখানে যেতে বলতেন আমি চলে যেতাম, প্রত্যন্ত গ্রামে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো করতে। হ্যাঁ, বাট হঠাৎ দিলীপ দা একদিন দেখলাম কোথায় একটা স্টেটমেন্ট দিলেন, ও তো আর বিজেপিতে নেই, ও তো বিজেপি ছেড়ে দিয়েছে। আমার খুব খারাপ লাগলো যে মানুষটাকে দেখে আমি জয়েন করলাম, সেই মানুষটা একবার আমার সাথে ভেরিফাই করলেন না যে আমি আদৌ দলে আছি কি নেই নাকি। হ্যাঁ, আমি না পৌঁছাতে পারতাম না কাউকে। মানে আমি যে ধরো কোনো, আমাকে তো শিখতে হবে কাজটা। রাজনীতি ভালোবাসার রাজনীতি জানার মধ্যে তো তফাৎ আছে। আমি তো জানি না প্র্যাকটিক্যাল কিভাবে করতে হয়। আমাকে তো পুরো তুই দিলীপ দার হাত ধরে জয়েন করলি, কিন্তু দিলীপ দা অব্দি তারপরে পৌঁছতে পারছিস না? না, খুব ডিফিকাল্ট ছিল। দিলীপ দা বলে না কাউকে, সুকান্ত দা, বমিতা দা, পরেও যারা এসেছিলেন, একমাত্র লকেট দি, সায়ন্তন দা, রাজু দা, এরা অ্যাক্সেসিবল ছিলেন মোটামুটি এতে। তাও এরাও এত ব্যস্ত বলে, তবে যতটুকু এরা শিখেছি, এরাই আমায় অনেক কিছু, মানে শুভেন্দু আসার আগেই তুই বলেছিস? অনেক আগে। হ্যাঁ, তো তুই তাহলে ওটা তখন ছেড়ে দিলি, তারপর তুই তো আবার, দেখো আমি এনিওয়ে, আমি এমনিতে বিজেপি যদি কাজই না করতে দেয়, আমার দলে থেকে লাভ কি? হ্যাঁ, সেটাই ঠিক। হ্যাঁ, আমি তো কাজটা করতে চাই।
এবার আমি ধরো একজন যে কোনো প্রবলেমে আছেন, তাকে যদি আমি সাহায্য করতে পারি, আমার আইডিওলজি কি, ওই মানুষটাকে আদৌ ইন্টারেস্টেড হবে বলে তোমার মনে হয়? সে হবে তো না। না। তো কেন লোকে মাথা ঘামাচ্ছে আমি কোন দলে আছি, কি করছি, আমি আদৌ কাজ করতে পারছি কিনা এটা নিয়ে লোক জানুক। এবার আমার যদি টিএমসি যদি কাজ করার সুযোগ করে দেয়, আমি 100 বার কাজ করবো। না তুই তো আমি কাজ করতে চাই, তুই মানে তো টিএমসি তো আমি তো দেখলাম যে তুই আর দেবাংশু একটা স্টেজে কথা বলছিস। আমি অফিসিয়ালি জয়েন করিনি, আমি ওদের অ্যালায়েন্স মানে অ্যালিজেন্স করতে গিয়েছিলাম, বিকজ ওরা একটা যে ধর্ণা মঞ্চটা যে বিষয়টা নিয়ে ছিল 100 দিনের কাজ বাজ ওইসব পেমেন্ট নিয়ে, তো আমার মনে হচ্ছিল টিএমসি যেটা বলছে ওটা ঠিক কথা বলছে, যে টাকাটা আগে দিয়ে দাও তারপর সলভ করো নিজেদের মতো, গরিব মানুষের টাকাটা তোকে ছেড়ে দাও। সেটা আমার ঠিক মনে হয়েছিল বলে আমি মঞ্চে গিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু অফিসিয়ালি পতাকা তুলে জয়েনিং ওইভাবে আমার এখনো টিএমসি তে অফিসিয়ালি সেভাবে হয়নি। সেটা কি মানে কথা হয়ে আছে যে হবে বলে? না, সেরকম মতো ডিটেল এই মুহূর্তে কোনো কথা আমার কারোর সাথে হয়। আচ্ছা, তুই কি করতে ইন্টারেস্টেড? আমরা যদি কাজ করার সুযোগ দেয় আমি ডেফিনেটলি ইন্টারেস্টেড, কিন্তু ওই আবার জয়েন করিয়ে শুধু বিজেপির মতো বসে থাকলাম, আবার বাড়িতেও ফার্নিচার, দলেও ফার্নিচার হতে আমি ইচ্ছুক নই। তোর মনে হয় যে পলিটিক্যালি তুই জয়েন করলে তোকে একটা দারুণ কাজ করার সুযোগ দেওয়া হবে সব জায়গায়? দারুণ কাজ কি বলো, তোমার কাছে দারুণ কাজ মানে কি? না তুই যেরকম কাজ চাইছিস অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, হ্যাঁ যে কোনো কাজেই মানে আমি যাতে ইউজফুল হতে পারি। মানে ধর মহিলা কমিশনে একটা দিন, যেমন লীনাজি কাজ করছে, যেখানেই হোক আমি আই শুড বি ইউজফুল টু পিপল। আমার কাছে তো পলিটিক্স আমাদের মতো গরিব দেশের মানে কি বলো তো, লোকের সাহায্য করা, সেবা করাই তো। কোন দল কি বৃত্তান্ত হেনা তেনা ওসব অনেক পরের কথা। দুটো লোকের ফর্ম ফিল আপ করে দেওয়ার কথা হলেও তো সেটা সাহায্য। আমি যদি দলের তুই শিক্ষিত মেয়ে একটা, আমি আই এম উইলিং টু ডু। ভেরি গুড, ভেরি গুড। আর এই যে দিলীপ দা বিয়ে করলেন, কি বলবি? আমি খুব খুশি হয়েছি দিলীপ দা বিয়ে করেছেন, কনগ্রাচুলেশন। আর তুই এমনিতে এই এদের ব্যাপারে, আমি সাধারণত আমার চ্যানেলে কোনো পলিটিক্যাল কথাবার্তা নিয়ে আমি কথা তুলি না, আমি পুরোটাই এন্টারটেনমেন্টের উপর করি। কিন্তু তবু তুই যেহেতু তৃণমূলে বলছিস যদি কাজ করতে দেয় তাহলে আমি জয়েন করবো, এটা নিয়ে তুই কি দেবাংশুর ওই মঞ্চে গেছিস, দেবাংশুর সঙ্গে তোর কোনো কথা হয়েছে? না, দেবাংশু আমার মানে বন্ধু বান্ধবের মধ্যেই পড়ে, বুঝেছো তো। এবার তো ওর সাথে ওরম সিরিয়াস লেভেলে কথা সেইভাবে আমার হয়নি, বাট এমনিতে মানে আনঅফিসিয়ালি আমি অনেক ওরা অনেক কাজ দিয়েছিলেন, করেছি ফিল্ম ফেস্টিভ্যালের সময়। আচ্ছা, তো ওইসব আনঅফিসিয়ালি আমি অনেক ওদের আমাদের প্রফেশন যুক্ত যেগুলো যে এরিয়া গুলো সেখানে, আচ্ছা ফিল্মের সঙ্গে যুক্ত কাজগুলো, ফিল্ম ফেস্টিভ্যালের আগে অনেক ভলান্টারি অনেক কাজ দিয়ে। আচ্ছা একটা কথা তোকে জিজ্ঞেস করলাম, অনেকক্ষণ থেকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল, সাউথ পয়েন্টের পরে তুই কোন কলেজে পড়েছিস? ভবানীপুর গুজরাটি এডুকেশন সোসাইটি। কি নিয়ে পড়েছিস? ইংরেজি নিয়ে। তারপরে এমএ করবো ইচ্ছে ছিল। ও আমি 1 মাস আবার সাউথ পয়েন্টে পড়িও ছিলাম, জানো তো তখন। হ্যাঁ, আফটার আই রোট মাই পার্ট 2 পেপার্স, তখন আমার নাচতে গিয়ে একটা আমার গ্রয়েন ইনজুরি হয়েছিল, তো নাচ থেকে আমি অনেক দিন ডিটাচ ছিলাম। মমতা শঙ্করের গ্রুপে ছিলিস এবং অনেক দেশ বিদেশ ঘুরেছিস। হ্যাঁ হ্যাঁ, আমি ছোট থেকে, মানে আমার 5 বছর বয়স থেকে আমি মৌমাছির কাছে আছি। মানে আমার কোন কোন দেশ ঘুরেছিস? প্রচুর, ইউএসএ তো সবই জায়গায় ধরো ঘোরা, খুব ইন্টারেস্টিং লেগেছিল। ইজিপ্টে কায়রো ফায়রো, তারপরে তোমার আরো গ্রিসের আরো অনেক ইন্টারেস্টিং জায়গায় গেছিলাম, মিডল ইস্টের প্রচুর জায়গায় গেছিলাম। খালি আমার বাংলাদেশ যাওয়া হয়নি, এটা আমার একটা খুব দুঃখ। কারণ মানে মমদির সঙ্গে সঙ্গে ট্রুপে নাচতে গিয়ে সব ঘোরা হয়ে গেছে, এটা একটা ভালো এক্সপিরিয়েন্স বল। আর আমরা এত ছোট থেকে ছিলাম না তখন, তো আমাদের কাছে দায়িত্বটা কম, মজাটা বেশি ছিল। স্টেজেও নাচতে পারছি, কাজও করতে হচ্ছে সবই, কিন্তু ছোটবেলায় তো অত সিঙ্কিন করে না যে দায়িত্ব কি, আবার বেড়াচ্ছিও বন্ধুদের সাথে, ওরা তো ফ্যামিলির মতোই। তো ওটা আমার খুব একটা ভালো পিরিয়ড ছিল জীবনে। আর একটা খুব দেখা যায় তুই নাকি একটা কি ডাকাতের খপ্পরে পড়েছিস। আমরা গিয়েছিলাম তোমার বিএচইউ তে একটা শো করতে ইউনিভার্সিটিতে, তো সেখান থেকে ফেরার সময় রাঁচির স্টেশনে আমার মনে আছে, তখন আমি স্কুলেই পড়ি মনে হয়। তো আমরা স্টেশনে ঢুকে ট্রেনে উঠে পড়েছি, এবার ছড়িয়ে ছিটিয়ে স্ক্যাটার যেরকম সিট পড়েছে। এবার মামাসি মেয়েদের একসাথে নিয়ে বসেছেন রাত্রিবেলা। এবার জাস্ট ট্রেনটা চালু হয়েছে, আর 2-3 জন মেয়ের অন্য বগিতে সিট ছিল, তো ওটা মামাসি চেঞ্জ করে ছেলেদের পাঠিয়েছিলেন, মেয়েরা সবাই একসাথে ছিল। আমরা হঠাৎ করে একটা এরকম জোল্ট, ট্রেন টানলে যেরকম হয় ফাট করে, ওরকম ভাবে ট্রেনটা থামলো। তারপরে দেখলাম মেশো, মৌমাসির হাজবেন্ড মানে চন্দ্রদয় ঘোষ, আর ভাই মামা বলে আমাদের সাউন্ডের একজন আছেন, পুরো দায়িত্বে আছেন আমাদের। ভাই মামার মেশো আসছেন, এন্ড দে ওয়ার ব্লিডিং। এখান থেকে ভাই মামার এখান থেকে রক্ত বেরোচ্ছে, মেশোর এখানে একটু আঘাত, আর এই আংটি চেন বা যা ছিল হাতে কিচ্ছু নেই, জাস্ট কিচ্ছু নেই। এবার তারপরে শুনলাম যেটা হয়েছে,
ওরা কি করেছে, ইনফ্যাক্ট আমরা যখন রাঁচি স্টেশনে এসছি আর তখন আমরা স্কুলে কি তখন জাস্ট উঠতি বয়স, সদ্য সদ্য পাকছি, বুঝেছো তো। এবার ইয়াং ছেলে দেখলে আমাদের চোখ যাচ্ছে, গুজুর গুজুর করি আমরা, ওই বয়সটা তখন। এবার দেখছি অনেকগুলো ইয়াং ছেলে স্টেশনে ইংরেজিতে কথা বলছে, অল ভেরি পলিশড এন্ড প্রেজেন্টেবল পিপল। আর ফাট করে লোডশেডিং হয়ে গেলো। আমি মানে জীবনে আমি দেখিনি স্টেশনে ওরকম 2-3 সেকেন্ডের জন্য লোডশেডিং। তারপরে যখন পাওয়ার ব্যাক এলো, আলো এলো, যখন দেখেছি একটাও ছেলে নেই, ভ্যানিশ ছেলেগুলো। ওকে। তো তখন আমরা ওটা নিয়ে অত কিছু ভাবিনি। পরে বুঝলাম তেনারা ছিলেন, ডাকাত ছিলেন, পলিশ ডাকাত, ভালো লেগেছিল আমাদের সাথে। এবার তারা নাকি এরকম মেয়েদের টার্গেট করেই উঠেছিল, বুঝেছো। এবার মানে ভগবানের দয়া একটা বগি ওরা মিস করে গেছে, ঠিক পাশেরটাই উঠেছিল। উঠে নাকি ওখানে বলছিল ওখানে আমাদের দামি দামি যত সাউন্ডের ইকুইপমেন্ট যা ছিল সেই সব নামিয়ে নিয়েছে। আর ওখানে ভাগ্য ভালো আমাদের দলের তো কোনো মেয়ে ছিলই না, অন্য কোনো ফ্যামিলির মহিলাও ছিলেন না। মনে হচ্ছে মমতা সরকার ট্রুপ নিয়ে যাচ্ছে এবং সেটা একটা বিরাট ডাকাতি হয়ে গেছে। ঢুকে বলছে আবার নৌটঙ্কি কা ছোকরি লোক কায়। মানে তখন যদি আমাদের পেতো আমাদের নামিয়ে নিত, শিওর শিওর। ওটাই বলছি, থ্যাঙ্কফুলি আমরাও ছিলাম না, অন্য কোনো পরিবারের কোনো মহিলাও ছিলেন না ওই বগিতে। তো এটা তো একটা ঘটনা ঘটলো, তাহলে আমরা সব মোটামুটি রিমঝিমের থেকে অনেক কিছুই জানলাম। কথা বলতে গেলে বা নিজের সম্বন্ধে কোনো পার্সোনাল কথা বলতে আমি একদম কমফোর্টেবল না, খুব কম মানুষ ছাড়া। তুমি তার মধ্যে অবভিয়াসলি একজন, যার জন্য তোমার সাথে সামহাউ মানুষ হিসেবে আই হ্যাভ ক্লিকড উইথ ইউ। সেই জন্য মানে ওই ভাইবটা আমি একদম পারি না। অনেকে আছেন খুব বলতে পারেন সুন্দর করে গুছিয়ে নিজের কথা, কিন্তু খুব সুন্দর বললি তুমি জিজ্ঞেস করেছো, আমি বলেছি কারণ আমি তোমার সাথে কমফোর্টেবল বলে। কিন্তু আমি একদমই চাই না যে আমার প্রাইভেট কথা অনেকে জানুক, এটা আমি একদম। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে তোর একটু পছন্দ অপছন্দ জেনে নি, আমরা শেষের দিকে মোটামুটি এসে গেছি। এবার শেষ হয়ে গেল আড্ডা। তোর যদি কিছু বলার থাকে বল না। কি তুমি কি জানতে চাও বলো, আমি একদমই ওরকম ভাবে বলতে পারি না নিজের কথা। তোর ভালো লাগা খারাপ লাগা, তোর কি ভালো লাগে, তোর কি খারাপ লাগে? তুই তো বেড়াতে যেতেই পছন্দ করিস না, পাহাড় সমুদ্র। পাহাড় ভালো লাগে আমার খুব, হ্যাঁ খুব ভালো লাগে। তাহলে যা ঘুরে আয়। এদের কার কাছে রেখে যাবো? 7 জন, তুমি ভাবো। না এদের তো ক্রেশ আছে রে এদের। না, তা 14টা পোকা গায়ে নিয়ে আসবে, তারপরে মন খারাপ করে খাবে না দুদিন ধরে। দুটো কোনো লোককে রেখে যা, যারা থাকবে না, ওরা খুব মন খারাপ। তাহলে তো জীবনেও কোথাও যেতে পারবি না। যাবো না, মানে আই এম হ্যাপি টু মেক দ্যাট স্যাক্রিফাইস। If you call it a sacrifice, it is a sacrifice. I don't call it a sacrifice. কারণ আমরা নিজেরা বয়স্ক মা বাবাদের কোথায় রেখে যাব ভেবে কাজের লোক এই লোক অর্গানাইজ করে বা কোথাও একটা তাদেরকে, একদম আমার মন টিকবেই না আমি রেখে কোথাও। কিন্তু তুই তো 7-8 জনকে নিয়ে বেড়াতে যেতে পারবি না। পাহাড় ভালো লাগে তো তুই সোলো ট্রিপে যেতে পারিস মার কাছে রেখে। যেতে পারি, বাট পাহাড়ে সোলো ট্রিপ একটা গ্রুপ হয়, কিন্তু মেয়েদের গ্রুপে বেড়াতে নিয়ে যাচ্ছে, তারা সবাই অজানা আছে না, সবাই একটা যাচ্ছে। সেরকম তো বন্ধুদের সাথেও যেতে পারি। হ্যাঁ, বন্ধুদের সঙ্গে তো পারিস। মার উপর একা পড়ে যাবে না পুরো চাপটা, কারণ মাও তো বেড়াতে যেতে পারে না কোথাও, মাও 2-3 দিনের বেশি তো যেতে পারে না। আচ্ছা, তুই নোনতা ভালোবাসিস না মিষ্টি ভালোবাসিস? নোনতা, কিন্তু আমি ঘটিদের রান্না ভালোবাসি। আচ্ছা, মিষ্টি মিষ্টি রান্না ভালোবাসি, কিন্তু এই সাহা নিশ্চয়ই নির্ঘাত ঘটেছিল। উত্তর কলকাতার ঘটি ছাড়া এটা হতেই পারে না, এবং এই ডিলেমাটা বিয়ে করবো কি করবো না, উত্তর কলকাতা ঘটিদের মধ্যে ভীষণ থাকে। কেন উত্তর কলকাতা আগে বলবো না বাবা, এসব এরা রেগে যাবে। তুই বেসিক্যালি টর্টয়েস, একটু ধীরে চলার। হ্যাঁ, তো মুখটা তো এখনো সেই টলটল করছে, ফলে তোর এখন হয়ে যাচ্ছে। মানে এখন তোকে যে কোনো ইয়েতেই কিন্তু কাস্ট করে নেওয়া যায়, এখন তো অনেক কিছু কাজ হচ্ছে, হতেই পারে। যদি ঠিক মনে করেন, এটা আমি কি বলবো বলো, মানে আই এম দ্য রং পারসন তুমি জিজ্ঞেস করছো। আমি তো তোমায় বললাম আমার কাজ চাইতে। আচ্ছা, তো সিরিজ কি দেখিস নেটফ্লিক্সে, কি সিরিজ দেখিস বা কোথাকার কি, মানে দেখিসটা কি, মানে ভিজুয়ালি? এবার পাবলো এসকোবারের ডকুমেন্টারি দেখেছিলাম আগে প্রচুর, মানে সব থেকে বড় ড্রাগ লর্ড যাকে বলা হয়, এবং ওকে যে ধরছে পুরোটা ওই ফুটেজ গুলো সব আছে ইউটিউবে, কেউ যদি ইন্টারেস্টেড হয়। না, ওটা আমার দেখা হয়নি, অ্যাডোলেসেন্সটা দেখা হয়নি না, বাট আমার ওই ধরনের নেটফ্লিক্সে খুব ভালো। ধরো ওই বুড়ারি কেস যেটা হলো, মনে আছে নেটফ্লিক্সে সিরিজ বানালো, ওটা তো কবেকার ঘটনা, আমি সেই সময় ডকুমেন্টারি দেখেছিলাম। তারপর আমার ধরো আন্ডারওয়ার্ল্ডে যারা ধরো পাঞ্জাবের একটা খুব ঝোঁক আছে না, আন্ডারওয়ার্ল্ড কানেকশন এন্ড অল দ্যাট, তো ওইগুলো নিয়ে আমার স্টাডি করতে খুব ভালো লাগে, আমি খুব দেখতাম বিষ্ণুই কানেকশন, তারপর কানাডার যারা ওই সমস্ত, তো ওইগুলো আমার নেটফ্লিক্স, মানে নিউজ ঘেঁষা জিনিস আমার বেশি ভালো লাগে। হ্যাঁ, সেই জন্যই তোর পলিটিক্স ভালো লাগে। মোর দেন ফিকশন বোঝা যায় না, মানে তুই যে তোর চেহারা চরিত্রের সঙ্গে যে এটা, হ্যাঁ
নিউজ ঘেঁষাটা ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, কোথায় কি হচ্ছে ওসব আমার বেশি ভালো লাগে। তা তোকে ভবিষ্যতে কি আমরা নায়িকা এইভাবেই দেখবো নাকি আমরা পলিটিশিয়ান হিসেবে দেখবো, আই ডোন্ট নো ম্যান, আমি নাকি really জানি না। কুকুরদের একটা ইয়ে হিসেবে দেখতে পারি? আমি সত্যি জানি না কাল কি হবে আমার জীবনে, আমি জানি না। রিমঝিম মিত্র কাল কি হবে জানে না, আজকে নিয়ে বাঁচে এবং একদম। ও নিজের মতো করে নিজে বাঁচতে ভালোবাসে। কোনো কিছুর সঙ্গেই ও ভাবে না যে এটা করব ওটা করব, এইটা আমার লক্ষ্য ওটা আমার লক্ষ্য। আজকের দিনটা এতে বাজে একটা বেশ সুন্দর হ্যাপি গো লাকি একটা সুন্দর attitude, সাম আপ করলে কিন্তু তুমি আমার চরিত্রটা। তাই হ্যাঁ সত্যি। হ্যাঁ হ্যাপি গো লাকি একটা, যার জন্য ওর মুখটা হয়তো এত মিষ্টি এত টলটলে এবং এখনো জীবনের এত সম্পর্ক বা কাজ বা সবকিছু মিলিয়ে মিশিয়ে, বাবার চলে যাওয়া সব মিলিয়ে মিশিয়েও যে এত সুন্দর টলটলে আছে এবং এত সুন্দর আছে। কারণ আমি এই কারণে আরো বলবো যে আমি খুঁজে পাচ্ছি না, ও নিজে নেমে গিয়ে রাস্তায় হেঁটে হেঁটে গলির মধ্যে গিয়ে আমাকে নিয়ে এসে আসার সময় খাবারের অর্ডার দিয়ে রাস্তায় দাঁড়িয়ে এটা আবার কি আছে, এটা তো পাড়ার কে মানে মধ্যে। একেবারে বাড়িতে যেরকম মেয়েরা হয় সেরকম কোথাও কোনো রকম ও নায়িকা সুলভ, অবশ্য আমার সঙ্গে থাকতেও পারবে না এতদিনের চেনা হ্যাঁ সেই সব করে টোরে এবং রয়েছে। এবং আমি সত্যি বলতে কি ভীষণভাবে ওকে ভালোবাসি আর আমি চাই ওর খুব ভালো হোক, ও একটা ভালো কম্প্যানিয়ন, যেটা ও বারবার বলছে। আমার মনে হচ্ছে ও একটা ভালো কম্প্যানিয়ন বাট পেলে এরম কিন্তু নেই। ভালো অন্য কাজগুলো আবার ভালো হয়ে যাবে। কিন্তু এরম কিছু নেই যে ওটা নেই বলে জীবন থেমে না যাবে, না না, আমার এরকম জীবন ব্যাপার তো নেই। জীবনের মতো চলবে, তুই তো হ্যাঁ, হেসে হেসেই সব বলছিস। একদমই জীবনকে তাই। তো চালাতেই হবে, চালাতে হবে। ও 7টা কচি বাচ্চাগুলোকে ও ভালোবাসবে, তাদেরকে তাদের ব্রাশ করবে খাওয়াবে এসব করবে এবং তার সঙ্গে ও জীবনটাও চালাবে, সিরিয়ালও করবে সিরিজও দেখবে এবং একটা ভালো কম্প্যানিয়নের আশায় ও থাকবে এবং পেয়ে গেলে আমরা খুব খুশি হব। আমি তো সব থেকে খুশি হব যে যে যার সাথে ছিলাম তার মাথায় ভগবান সুবুদ্ধি দিলে সে যদি নিজে ঠিকঠাক করে আবার ঠিক করে নিত জিনিসটা, তাহলে আমি সব থেকে বেশি খুশি হতাম। বাট সেইটা আমার মনে হয় না আর তার কোনো চান্স আছে, তাই জন্য এই ইন্টারভিউটা দেখার পরে মিস্টার আর আপনি যদি একটু ভাবেন, হ্যাঁ আর সাহা যদি আপনি ভাবেন এবং যদি ইন্টারভিউটা দেখার পরে মনে হয় আপনি রিমিঝিমের না সঙ্গে গো, হবে যোগাযোগ না। করতে পারেন। এত বছরেও মাথায় সুবুদ্ধি হয়নি। এগিয়ে যা এগিয়ে যা। বাট আমার কেন জানি না আড্ডাটা খুব ছোট্ট মনে হলো। আবার খুব শিগগিরই আমাদের একটা আড্ডা আমাদের প্ল্যান খুব করতে হবে। শিগগিরই একটা আবার হ্যাঁ। আবার আড্ডা সেশন শুরু হবে। তো আজকের মতো নিবেদিতা অনলাইন এখানেই শেষ করছি রিমঝিমের সঙ্গে এবং খুব শিগগিরই রিমঝিমের সঙ্গে আবার আমি আড্ডায় আসবো। হ্যাঁ প্লিজ। হ্যাঁ টাটা, সবাই ভালো থাকবেন। নমস্কার। হাই, আমি রিমঝিম। আমার খুব খুব পছন্দের একজন মানুষ নিবেদিতা দে, আমার কাছে নিবেদিতা দি, অনেকের কাছে নিবেদিতা, আপনাদের সকলের আদরের নিবেদিতা দে বেসিক্যালি। তার চ্যানেল নিবেদিতা অনলাইন, আই এম শিওর ওর প্রত্যেকটা ইন্টারভিউ অনেকের সঙ্গে আপনারা দেখেছেন। আমিও এসে গেছি, মানে আমার বাড়িতে আজকে নিবেদিতা দিকে নিয়ে এসেছি আড্ডা মারবো বলে। সাবস্ক্রাইব করুন অবশ্যই এবং পাশে থাকবেন, আশীর্বাদ করবেন, ভালোবাসবেন।